তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীর তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সালাউদ্দিন তানভীর দরবেশ আকৃতির একজন তরুণ নেতা, দেখলেই মনে হয় একজন সুফি সাধক। তার আপাদমস্তক তার কোনো কলঙ্ক নেই, সেরকম সুফি সাধক। একটা ভিডিও আমাদের হাতে এসেছে, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। সেই সুফি সাধককে দেখে আপনার কল্পনা করার উপায় নেই যে এত বড় বড় কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। আরাকান আর্মির নাম আমরা জানি। আমাদের পাশে মিয়ানমারের যে রাজ্য আছে, যেখানে আমাদের রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে, সেই রাখাইন প্রভিন্সে এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলবো, ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। প্রায় গুনে গুনে 8 মাস হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, এমনটাই সারা পৃথিবীর মানুষ ভাবছে। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তৈরি, তিনি আদৌ কি ভারতে আছেন কিনা। যাই হোক, তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন, তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া। এখন এই যে চাওয়া, এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, আর ভারতের যে দুর্ভেদ্য খাঁচা, সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক, আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকার কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে? তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন, তাদের বক্তব্যগুলোতে জাতি হিসেবে কতটুকু আশান্বিত হওয়ার বিষয় আছে। আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও, তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে, একযুগে যদি কখনো রাজপথে নেমে যায়, তাহলে সেই পরিস্থিতিকেও সরকার কতটুকু সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে? নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব। তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। কথাগুলো শুনতে মনে হয় যে একদম এটা চাইলো আর মামার বাড়ির আবদার, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি। আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসও এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি, তিনিও আবদার করে ফিরে আনতে পারবেন না। এটা হচ্ছে ভাই, শুনতে যেমন লাগুক, এটাই হচ্ছে বাস্তবতা। যদি এরকম ফিরে আনা যেত জনাব তারেক রহমান রে আর মেজর ডালিম রে, শেখ হাসিনা কবে ফিরে আয় না এদেশে বিচার টিচার করে ফেলতো। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন। তিনি বলছেন, আমরা কাজ শুরু করেছি, তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে? দুদকের চিঠিতে শেখ হাসিনার ফেরত দিয়ে দিবে? আমার তো মনে হয় না। কেন মনে হয় না? কারণ বাস্তবতাটা ভিন্ন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গেও তিনি বলছেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে যাবে। সেই কাজ আমরা এখন শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। তো কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না। কেন? হয়তো জানেন না, অথবা বিষয়টা খুবই কনফিডেন্সিয়াল, দুইটার একটা হবে। তো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে, তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। এই যে কথাগুলোর মধ্যে আমার কাছে তালগুলো লাগে। তিনি বলছেন তাকে বিদেশি নাগরিক হিসাবে বিবেচনা করছি না, মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এখন টিউলিপ সিদ্দিকের বাড়ির মধ্যে কি কেউ থাকে? দুদক যে চিঠি পাঠালেও বলল ওনার বাড়িতে পাঠাইছে, উনি থাকে ভাই যুক্তরাজ্যে, সেখানে তার বাড়িঘর বর্তমান অবস্থান। বাংলাদেশে তিনি তো পার্মানেন্ট সেটেল ছিলেন না। তাহলে ওনার বাড়ির মধ্যে যে চিঠি পাঠানো হচ্ছে, এই চিঠি টিউলিপ কি আদৌ পাবে? এগুলো আমার কাছে মনে হয় যে
আইনের কিছু সংস্কার আরো দরকার। শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছে কিনা জানতে চাইলে ফরিদ সাহেব বলছেন, রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নাই, এটি এখনো কমিশনে আলোচিত হয়নি। এটি আরেকটা হাস্যকর বক্তব্য। আসলে পাবলিক সেন্সটা যেটা, যে জনগণের একটা একাংশ, আমি বললাম না, যারা চায় শেখ হাসিনার ফাঁসি অথবা তার দৃষ্টান্তমূলক সাজা হোক, আরো বিভিন্ন যারা আছে আওয়ামী বিরোধী শক্তি বা দেশের জনগণের একাংশ যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না, তো এই মুহূর্তে ভাইবটা হচ্ছে কি শেখ হাসিনাকে নিয়ে কথা বললেই একটা কি বলা হচ্ছে জনগণের কাছে পজিটিভ ফেস ক্রিয়েট করা যায়। তো সেখান থেকে আমাদের দুদকের এই কমিশনার যিনি আছেন তিনি যতগুলো কথা বললেন, তিনি রেড অ্যালার্ট কি জানেন না বা কিভাবে করতে হয় জানেন না, চিঠি দিচ্ছেন টিউলিপের বাড়িতে। তো শেখ হাসিনা কি এইভাবে আজন্ম উনি জীবিত থাকাকালীন ওনারে ফেরত আনা যাবে বা টিউলিপ সিদ্দিকে কি আনা যাবে আর যুক্তরাজ্য দিয়ে দিবে, তিনি ওই দেশের সিটিজেন? এগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, যে ধরেন ওই যে থাকে না যে পাবলিক যা শুনতে চায় সরকারের বিভিন্ন জায়গা থেকে ওই ধরনের কথাবার্তাগুলো বইলা পাবলিককে একটু এনার্জি দিয়ে রাখে যে তোমরা টেনশন করো না। আরাকান আর্মির নাম আমরা জানি। আমাদের পাশে মিয়ানমারের যে রাজ্য আছে যেখানে আমাদের রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে, সেই রাখাইন প্রভিন্সে এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি। মিয়ানমারের যে কেন্দ্রীয় জান্তা সরকার, আগেও একদিন একটা ভিডিওতে বলেছে, এবং যারা খোঁজখবর রাখেন তারা জানেন তারা 1/4 অফ মিয়ানমারেরও নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন এলাকা বিভিন্ন রকম বিদ্রোহী জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এবং সম্প্রতি একটা খবর খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা দাবি রাখে, সেটা হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত 10 কিলোমিটার সীমান্ত থেকে তারা উৎসব করেছে, জলকেলি করেছে। শুধু সেটা না, সেখানে আমাদের দেশের জনপ্রতিনিধিরা ছিলেন এবং আরও ভয়ঙ্কর কথা, সেখানে বিজেপি সদস্যরাও ছিলেন এবং তারা কোনো রকম কোনো কথা বলেননি, কোনো রকম কোনো ব্যবস্থা নেননি। এই ঘটনা ঘটছে তখন যখন এই রোহিঙ্গা বিষয়ক যিনি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর খলিলুর রহমান, ওনার এখন অন্য আরেকটা রোল আছে, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA। শুধু তাই না, তিনি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিরও দেখভাল করছেন। সো তার কাছেও আমাদের তো জানার থাকতে পারে আসলে এগুলো কি, এগুলোর অর্থ কী, এবং এগুলো করার মাধ্যমে আমরা কি আদতে মিয়ানমারের যে গৃহযুদ্ধ আছে তাতে জড়িয়ে পড়ছি, বা যদি পড়তে যাই কেন সেটা করছি। একটা দীর্ঘ রিপোর্টের প্রায় পুরোটাই পড়ব। আমার মনে হয় রিপোর্টটা একটু মানে কী ঘটেছে এটা জানা দরকার, তারপর সেটার অ্যানালিসিস করতে চাই এবং বাংলাদেশের জন্য আসলে এই ঘটনার ইম্প্যাক্ট কী হতে পারে সেটা। বান্দরবানের চ্যানেল 24 খুব বিস্তারিত একটা চমৎকার রিপোর্ট করেছে, তাদের যে পোর্টাল, সেখানে বান্দরবানের থানচির রেমিক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা। ওখানে ব্যানার কি আছে এবং বিজিবি সদস্যরা নির্বিকার ছিল বলা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেন। শুধু তাই নয়, এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদের ভিতরে রয়েছেন থানচি উপজেলা বিএনপির সভাপতি, বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, 1 নম্বর রমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুসই থুই মারমা রনি, 2 নম্বর তিন্দু ইউপি সাবেক চেয়ারম্যান মংটু মারমা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিরা। স্থানীয়রা জানান, বাংলাদেশের বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে। তারপরে তারা স্থানীয় পাহাড়িদের সাথে 16-17 তারিখে জলকেলি উৎসবে অংশ নেন। উৎসব শেষে তারা মানে আরাকান আর্মি সদস্যরা তাদের সামাজিক মাধ্যমে এটা শেয়ার করেন এবং সেটাই ভাইরাল হয়। খেয়াল করি, তারা এটা দিয়েছেন, জানিয়েছেন, আসলে তারা এই মেসেজটা গ্লোবালি ছড়িয়ে দিতে চেয়েছেন। তারা বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে জলকেলি করেছেন এবং তাদের গায়ে তাদের আরাকান আর্মির যা যা ব্যাজ, লোগো সব কিছু ছিল, ওগুলো নিয়ে কোনো রকম কোনো ডিসগাইজ নেই। এটা খুব ইম্পর্টেন্ট। ওখানে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন। মঞ্চে ছিল বাংলাদেশ ও রাখাইনের ULA ও আরাকান আর্মির পতাকা, মানে বাংলাদেশের মঞ্চে এখানে বাংলাদেশের সাথে তাদের পতাকা ছিল। বিভিন্ন সম্প্রদায়, বাংলাদেশি মারমা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন। জাতীয় নিরাপত্তা শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজেপি সদস্যরা অবস্থান নেন বলে জানা যায়। এবং স্থানীয় রমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুসেথুই মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অঙ্কে অনুষ্ঠানে দেখা গেছে। মানে বিজেপি ছিল নিরাপত্তা বিধানের জন্য, কিন্তু এই অনুপ্রবেশ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মানে সরাসরি হুমকি, তারা কোনো ব্যবস্থা নেননি। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় সেটা সম্ভব হয়নি। তারা বলছেন, তারপর বলছেন, অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি। তারপর অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা বিচ্ছিন্ন ছিলাম, এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য। মানে আরাকান আর্মি আর বাংলাদেশের পাহাড়িরা মিলে তারা বিচ্ছিন্ন ছিলেন, তারা তাদের সম্পূর্ণ ঐক্যের আলাপ করছেন। তারপর বলছেন, আসলে সব বিভেদ ভুলে আমরা একত্রিত এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই। এখানে বিএনপি সভাপতি যার কথা বলছিলাম, তিনি বলছেন যে এই উৎসবে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করছি এবং এই উৎসবে যারা আয়োজক তাদের আমরা ব্যক্তিগত পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। উনি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং উনি ধন্য মনে করছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যে এখানে আরাকান আর্মি তাকে দাওয়াত দেয়নি, ওখানকার কিছু লোকাল ছেলেরা দাওয়াত দিয়েছে, ওখানে গিয়ে তিনি এটা দেখতে পেরেছেন। এবং তিনি বলেন, এখানে বিজেপির অনেক কর্মকর্তাও ছিলেন। পুলিশ সুপার বলছেন যে তারা এখানে কী হয়েছে একটা তথ্য জানতে পেরেছে, কী হবে না হবে এগুলো তারা খোঁজ খবর নেবেন। আবার
দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, রেমিক্রি এলাকায় আগে থেকেই আরাকানদের বসত বাড়ি আছে, যুদ্ধ চলাকালে আহত অনেকেই এখানে এসে চিকিৎসা নিয়েছে। সো অনেক তথ্য, আমি জন্য পুরোটা পড়লাম। তার মানে আমরা যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে তারা আসলেন, তারা তাদের ব্যাজ, অস্ত্র সব কিছু নিয়ে জলকেলি করলেন, সেটাকে তারা স্প্রেড করলেন তাদের সোশ্যাল মিডিয়ায়, দুনিয়ার কাছে জানিয়ে দিলেন আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে জলকেলি উৎসব করছি। সেখানে রাজনৈতিক দলের নেতারা, সেখানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সোকর নির্বাচিত, আগেরদেরকে আমরা নির্বাচিতভাবে বলা ঠিক না, প্রতিনিধিরা ছিলেন, তারা ধন্য মনে করছেন, তারা বিচ্ছিন্ন ছিলেন, তারা একত্রিত হতে চান, এই আলাপগুলো তারা করেছেন। অ্যাবভ অল আমাদের বিজিবি ছিল সেখানে, নিরাপত্তার দেখভাল করেছেন, কিন্তু এই অনুষ্ঠানটা তারা হতে দিয়েছেন। আমরা একটা আলাপ দীর্ঘদিন থেকে করেছি, এটা হচ্ছে এই রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কখনো জান্তা কোনোভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। যখন 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলেছিল জান্তা সরকারের পক্ষ থেকে, সেটা নিয়ে অনেকে দারুণ উচ্চবাচ্য করেছেন এবং আমার একটা পুরোনো ভিডিওর রেফারেন্সে নানান কথাবার্তা বলেছেন আমাকে। তো তখনও বলেছি, আমি বিস্তারিত আলোচনা করেছি, যারা ন্যূনতম খোঁজ খবর রাখেন তারা জানেন আসলে জান্তার হাতে নেই, আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্টো এই অঞ্চলের নিয়ন্ত্রণে আছে, তার সাথেই যোগাযোগ করতে হবে। সুতরাং মানে এটা এখন বলে না, যখন আরাকান আর্মি মোটামুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, সেই সময় থেকে এই আলাপ ছিল যে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথেও ইনফর্মাল যোগাযোগ স্থাপন করা। সো এটা দরকার ছিল না তা না, কিন্তু তাদেরকে এইভাবে বাংলাদেশের মধ্যে আনতে যাওয়া অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে। বাংলাদেশের সরকারের উপস্থিতি, বিজিবি মানে সরকার, স্থানীয় সরকার প্রতিনিধি মানে সরকার, তারা উপস্থিত থেকে তাদেরকে জামাই আদর করেছেন, তারা জলকেলি উৎসব করে টোরে চলে গেছেন, তাদের পরিচয়, অস্ত্র সব কিছু সহ। এটা স্পষ্টভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেই আমাদের মনে হবার কথা এবং হচ্ছেও। এখন আসলে কেন এটা হলো, কি হচ্ছে, অন্তরালে কি আছে আমাদের মনে আছে হয়তো। আমি এটা নিয়ে যখন তিনি এসেছিলেন, জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন, তখন তার এজেন্ডাগুলোর মধ্যে একটা ছিল, উনি কিন্তু রোহিঙ্গাদের সাথে কাজ করতে গেছেন, কুতুপালংয়ে উনি গেছেন, তাদের সাথে রমজানের সময় ছিল, উপোস করে তাদের সাথে ইফতার খেয়েছেন। কিন্তু ওনার একটা চাওয়া ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করা, যেটার মাধ্যমে কোট অ্যান্ড কোট মানে জরুরি কোনো ত্রাণ সামগ্রী বা এসব পাঠানো হবে। এই কথাটা এই রকম, কিন্তু এটা আসলে ডাইমেনশন এরকম না। আসলে যখনই একটা এরকম করিডোর চালু করা হবে, আমরা চাই বা না চাই এখানে প্রচুর অন্য কিছু যাওয়া শুরু করবে, অস্ত্রশস্ত্রও যেতে পারে, কৌশলগত জিনিস যেতে পারে। ফলে যেটা দাঁড়ালো, এটা বাংলাদেশ দেবে কি দেবে না সেটা নিয়ে তখনই আমি এই প্রশ্নটা তুলেছিলাম, এবং আমি মনে করি বাংলাদেশের কোনোভাবেই এই ধরনের একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না। উনি চলে গেলেন, উনি যখন যাচ্ছেন তখনও আমরা এটা দিচ্ছি বা দিচ্ছি না কোনো আলাপই আমি কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় খুঁজে পাইনি। আমি আসলে জানি না এটা দেওয়া হয়েছে কিনা, এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর। কিন্তু তার চেয়েও জরুরি কথা আমি মনে করি, বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে এই মুহূর্তে আর ইনফর্মালও না, এক ধরনের ফর্মাল যোগাযোগ আছে, এটাকে পোর্ট্রে করতে চাইছে। সমস্যাটা কোথায় দাঁড়াবে? এটা ফর্মাল যোগাযোগ সমস্যা তৈরি করবেই। মানে আমরা মিয়ানমারের এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, এটাকে শেষ পরিস্থিতি মনে করার কোনো কারণ নাই। এটা রিজলভড কীভাবে হবে উই রিয়ালি ডোন্ট নো। মিয়ানমার ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে। মিয়ানমারে বলেছি তো 25% মানে ইয়াঙ্গন এবং বড় বেশ কিছু টাউনশিপ জান্তার কন্ট্রোলে আছে, এর বাইরে প্রায় সব কিছু 75% নানান রকম গ্রুপের নিয়ন্ত্রণে আছে, এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম। সো মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, হতে পারে টুকরো টুকরো হয়ে গেল না, কিন্তু মিয়ানমার একটা খুবই শিথিল ধরনের কনফেডারেশনে পরিণত হতে পারে। আবার জান্তা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। 1980s-এর দিকে একবার একই ধরনের কাছাকাছি ধরনের পরিস্থিতি হয়েছিল, তখনও বিদ্রোহী গ্রুপগুলো সারা মিয়ানমারের বিভিন্ন অঞ্চল খুব ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে তারা জান্তা সরকার নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পেরেছিল। ফলে এই মুহূর্তে আরাকান আর্মির সাথে যোগাযোগটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই খুবই সরাসরি বা প্রকাশ্য হওয়া উচিত না। এটা আমাদের জন্য ডিজাস্টার তৈরি করতে পারে। কারণ যখন জান্তা সরকার কোনো ব্যবস্থা নেওয়া শুরু করবে, তখন কিন্তু একটা বাহানা তৈরি হলে, যে আমরা অলরেডি স্বীকার করছি বাংলাদেশের সীমানার মধ্যে আরাকানিদের আশ্রয়স্থল আছে, এটা ওখানকার লোকজন বলছেন। আই রিয়ালি ডোন্ট নো, এটা সত্য। বান্দরবানের বেশ কিছু এলাকার সীমানা বা সীমান্ত অত্যন্ত দুর্গম, যেখানে বাংলাদেশ থেকে ওখানে যাওয়াটার একটা পর্যায়ে 1, 2, 3 দিন হাঁটতে হয়, জায়গার উপর ডিপেন্ড করে। সো ওখানে আসলে টহল কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল। ফলে ওই জায়গাগুলো খুবই গ্রে, কিন্তু এই কথাগুলো আমরা বলছি এবং তারা এসে আমাদের সাথে এত খাতির করে যাচ্ছে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, কখনো জান্তা যদি সেই শক্তি অর্জন করতে পারে, এটা সত্য দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে জান্তার শক্তির সমস্যা হয়েছে, জান্তা অস্ত্র যথেষ্ট পাচ্ছে না, কারণ পশ্চিমারা তাদের কাছে অস্ত্র বিক্রি করছে না, ইন্ডিয়া রাশিয়া চায়না বিক্রি করছে, কিন্তু চায়নার আবার তার মূল সাপ্লায়ার ছিল চায়না, কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে চায়না আসলে এখন তার নিজস্ব হিসেব নিকেশ করা শুরু করেছে, সে কারণে সে জান্তাকে সমর্থন রাখলেও সে বিদ্রোহী গ্রুপগুলোকেও সমর্থন করছে। আমরা অনেকবারই আলোচনা করেছি, আরাকান আর্মির উপরও চায়নার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে। ফলে যদি কখনো চায়না মনে করে যে জান্তাকে দিয়ে এখানে তার জন্য সুবিধা হবে একটা ব্যবস্থা নেওয়ানোর জন্য, সেই ক্ষেত্রে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে আক্রমণ করার পরিস্থিতি তৈরি করা
খুব ইজি হয়ে যায়, ইজি হয়ে গেল। এবং মিয়ানমার দীর্ঘদিন থেকে, জান্তা সরকার দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে আমাদের কুতুপালংয়ে তাদের বিদ্রোহী দুটো গোষ্ঠী, এই যে আরাকান আর্মিরা এবং আরসা রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগঠন সেটা এখানে অ্যাক্টিভ আছে, এই ধরনের আলাপ দীর্ঘদিন করে রেখেছে। তারা জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে এই অভিযোগ করেছে যে আমরা ওদেরকে লালন পালন করছি। এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীর তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সালাউদ্দিন তানভীর দরবেশ আকৃতির একজন তরুণ নেতা, দেখলেই মনে হয় একজন সুফি সাধক। তার আপাদমস্তক তার কোনো কলঙ্ক নেই, সেরকম সুফি সাধক। একটা ভিডিও আমাদের হাতে এসেছে, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। সেই সুফি সাধককে দেখে আপনার কল্পনা করার উপায় নেই যে এত বড় বড় কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত। এরকম কেলেঙ্কারি একের পর এক বেরোচ্ছে এবং বেরোনোর পরে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, এমনটাও অনেকে বলছেন। এনসিপির নেতাদের, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আমরা রাজধানীতে একটা খুনের সঙ্গে জড়িত হতে দেখেছি। একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র পারভেজকে খুন করেছে যে 5 জন, মূলত সেই 5 জনের 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা শাখার যুগ্ম আহ্বায়ক। তাদেরকে যখন দেখেছি সেই ব্যাপারে একটা দায়সারা প্রতিবাদ দেখেছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সেখানে বলা হয়েছে যে ছাত্রদল মিডিয়া ট্রায়াল করছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু এই 2 জন সম্পর্কে কোনো কথা বলা হয়নি। এই 2 জনকে বহিষ্কার করা কিংবা তাদের শাস্তি দাবি করা সেরকম কোনো কথা বলা হয়নি। ছাত্রদলের উপরে দায় চাপানো হয়েছে। এরকম দায় চাপানোর ঘটনা দিয়ে আদতে তানভীরদের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের কুকর্মগুলো থামানো যাবে কিনা, চাপা দেওয়া যাবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির আয়োজন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর, একটা ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওটা আপনারা দেখে নিন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই দরবেশ গাড়ি থেকে নামছে, গাড়ি থেকে নেমে গরিবদের মাঝে 2 হাতে টাকা বিলাচ্ছে। এই 2 হাতে টাকা বিলানোর, এই তরুণ বয়সে এই 2 হাতে টাকা বিলানোর টাকা কোথায় থেকে আসে, এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবেই আসে। খবর রটেছে এবং এনসিপি নিশ্চিত করে প্রমাণও পেয়েছে, তাই তাকে বহিষ্কার করেছে। ডিসি বদলি, ডিসি নিয়োগে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি, এমন খবর কিছুদিন আগে ডিসি নিয়োগ, ডিসি বদলি নিয়ে নানা রকমের খবর আমরা শুনছিলাম। সেই নিয়োগ বদলির সঙ্গে এনসিপির এই নেতা প্রত্যক্ষভাবে জড়িত। এনসিপির আরও অনেকেই যে জড়িত, এটা এখান থেকে মোটামুটি অনুমান করা যায়। সালাউদ্দিন তানভীর তিনি মাঝখান থেকে ধরা খেয়ে গেলেন, প্রকাশ্যে এসে গেলেন। ডিসি নিয়োগের পাশাপাশি পাঠ্যপুস্তক বোর্ডের কেলেঙ্কারি, পাঠ্যপুস্তক বোর্ডে চাঁদা নেওয়া, ভাগ বাটোয়ারা নেওয়া, সেরকম নানা অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। যে ভিডিওটা আমরা দেখলাম, সেই ভিডিও দেখে আপনার কি মনে হয়? সেই ভিডিও দেখে মনে হয় না যে বাংলাদেশের যে কিছু রাজনীতিবিদ রয়েছে যারা বহিরাঙ্গনে দরবেশ আকৃতির আর পেছনে একটা সাচ্চা বাটপার, সেই রাজনীতিবিদের মতো গাড়ি থেকে নামলেন, দামি গাড়ি, সেই গাড়ি থেকে নেমে গরিবদের 1 হাতে টাকা নিয়ে আর 1 হাত দিয়ে বিলাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। এই কাজগুলো কারা করে? এই কাজগুলোই তো পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তেও যদি আপনি এই কাজগুলো করেন এবং চুরি করা টাকা, মেরে দেয়া টাকা, সেই টাকা বিলিয়ে মানুষের সহানুভূতি অর্জন করতে চান, যে রাজনৈতিক বলয়টা আমরা পুরাতন রাজনীতিবিদদের করতে দেখি, সেগুলো যদি আপনারা করেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।